আলো মরে আসছে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেজর সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, কি রফিক, বৃষ্টি হবে? হইতে পারে। এইটা ঝড় বৃষ্টির সময়। তোমার দেশের এই ঝড় বৃষ্টিটা ভালোই লাগে। তোমার দেশ বললেন কেন, স্যার? মেজর সাহেব শুরু দৃষ্টিতে তাকালেন। কিছু একটা বলতে গিয়েও বললেন না। কোথাও কোনো শব্দ নেই, যেন গ্রামে কোনো জনমানুষ নেই। মেজর সাহেব হালকা গলায় বললেন, মানুষকে ভয় পাইয়ে দেবার একটা আলাদা আনন্দ আছে, আছে না? রফিক জবাব দিল না। মেজর সাহেব বললেন, মানুষের ইনস্টিংক্টের মধ্যে এটা আছে, অন্যকে পায়ের নিচে রাখার আকাঙ্ক্ষা। তোমার নেই? জি না, স্যার। আছে, তোমারও আছে, সবারই আছে, থাকতেই হবে। রফিক কিছু বলল না। তারা হাঁটছে পাশাপাশি। মেজর সাহেব কথা বলছেন বন্ধুর মতো। তার কথার ধরন দেখে মনে হয় রফিককে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। বদিউজ্জামানের বাড়ির সামনে দিয়ে যাবার সময় মীর আলী তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেরা যায়? জয়নাল নিয়ানি? মেজর সাহেব থমকে দাঁড়ালেন। রফিক বলল, লোকটা স্যার অন্ধ। মেজর সাহেবকে মনে হলো এই খবরে বেশ উৎসাহিত বোধ করছেন। কেডা? লোকটা কে? কথা বলে না কেন? আমি রফিক। রফিকটা কেডা? কোন বাড়ির? ঘরের ভিতর গিয়া বসেন চাচা। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, তুমি ওকে কি বললে? আমি তাকে ঘরে যেতে বললাম। কেন? এমনি বললাম। মীর আলী ভয় পাওয়া গলায় চেঁচালো। এরা কে? মেজর সাহেব বললেন, তুমি ওকে বলো, আমি মেজর এজাজ আহমেদ, কমান্ডিং অফিসার, 58 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। স্যার, বাদ দেন, বুড়া মানুষ। তোমাকে বলতে বলেছি, তুমি বলো। যাও, কাছে গিয়ে বলো। রফিক এগিয়ে গেল। মেজর সাহেব তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তিনি কি বুড়োর চোখে মুখে কোনো পরিবর্তন দেখতে চাচ্ছিলেন? কোনো পরিবর্তন অবশ্য দেখা গেল না। রফিক ফিরে আসতেই মেজর সাহেব বললেন, তুমি এই অন্ধ বুড়োকে বলো, মেজর সাহেব আপনাকে সালাম জানাচ্ছেন। রফিক তাকিয়ে রইল। মেজর সাহেব বিরক্ত স্বরে বললেন, দাঁড়িয়ে আছো কেন? যাও। রফিক এগিয়ে গেল। বুড়ো মীর আলী কিছুই বলল না। মাথা নিচু করে বসে রইল। আকাশে মেঘ জমেছে, প্রচুর মেঘ। কাল বৈশাখী হবে নিশ্চয়ই। তারা হাঁটছে নিঃশব্দে। রফিক একটা সিগারেট ধরিয়েছে। মেজর সাহেব তাকে মাঝে মাঝে লক্ষ্য করছেন। রফিক? জি স্যার। তুমি তো জানতে চাইলে না আমি ওকে সালাম জানালাম কেন? জানতে চাও না? রফিক কিছু বলল না। রেশোবা গ্রামে আমার যে বৃদ্ধ বাবা আছেন, তিনি অন্ধ। তিনিও বাড়ির উঠোনে এই বুড়োটির মতো বসে থাকেন। পায়ের শব্দ পেলে এই বুড়োটির মতো বলেন, ইয়ে কন। পৃথিবীর সব জায়গার মানুষই আসলে স্যার একই রকম। কথাটা কি তুমি কোনো বিশেষ কারণে বললে? না, কোনো বিশেষ কারণে বলিনি। রফিক, আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি। সারভাইভালের প্রশ্ন। এই সময় অন্যায় কিছু হবেই। উল্টোটা যদি হতো, ধরো বাঙালি সৈন্য আমার গ্রামে ঠিক আমাদের মতো অবস্থায় আছে, তখন তারা কি করত? বলো, কি করত তারা? যে অন্যায় আমরা করছি তারা কি সেগুলি করতো না? জি না স্যার। না? কি বলছো তুমি? যুক্তি দিয়ে কথা বলো। রাগ, ঘৃণা, হিংসা আমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে। রফিক হঠাৎ দাঁড়িয়ে পড়ল। হাত ইশারা করে বলল, এরা ডেড বডিটা এখনো সরায় নাই। মেজর সাহেব দেখলেন দরজার পাশে বুড়ো মতো একটা লোক কাত হয়ে পড়ে আছে। নীল রঙের বড় বড় মাছি ভন ভন করে উঠছে চারিদিকে। স্যার, এই লোকটির নাম নীলু সেন। এর কোনো কি আত্মীয় স্বজন নেই? এভাবে ফেলে রেখেছে কেন? রফিক গলা উঠিয়ে ডাকল। বলাই, বলাই। কোনো সাড়া পাওয়া গেল না। কাকে ডাকছিলে? বলাইকে? ওর ছেলে কিংবা এরকম কিছু? এরা দুজন এই বাড়িতেই থাকে। এত বড় একটা বাড়িতে মাত্র দুটি প্রাণী থাকে, এখন থাকে একটি। রফিক? জি স্যার। আমার মনে হয় তুমি সূক্ষ্মভাবে আমাকে কিছু বলবার চেষ্টা করছো।
স্যার, আমি কিছুই বলবার চেষ্টা করছি না। এখন যা বলার তা আপনি বলবেন, আমি শুধু শুনব। এর মানে কি? কোনো মানে নেই স্যার। আপনি এত মানে খুঁজছেন কেন? দুজন আবার হাঁটতে শুরু করল। কালী মন্দিরের সামনে মেজর সাহেব থামলেন। কালীমূর্তি তিনি এর আগে কখনো দেখেননি। একটি মাত্র দরজা খোলা, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। মেজর সাহেব ঘরের ভেতরে ঢুকে দেখতে চাইলেন। রফিক বলল, স্যার, ঝড় হবার সম্ভাবনা। আমাদের তাড়াতাড়ি ফেরা উচিত। ফিরব। তোমাদের কালী মূর্তি দেখে যাই। তোমাদের বলা ঠিক নয় স্যার। আমি মুসলমান। তোমরা মাত্র 25 ভাগ মুসলমান, বাকি 75 ভাগ হিন্দু। তুমি মন্দিরে ঢুকে মূর্তিকে প্রণাম করলেও আমি কিছুমাত্র অবাক হব না। রফিক কোনো জবাব দিল না। মেজর সাহেব দীর্ঘ সময় ধরে আগ্রহ নিয়ে মূর্তি দেখলেন। তারপর হাসি মুখে বললেন, 4টি হাতে এই মহিলাটিকে মাকড়সার মতো লাগছে। লাগছে না? আমার লাগছে না স্যার। আমরা ছোটবেলা থেকেই মূর্তিগুলো এরকম দেখে আসছি। আমার কাছে এটা স্বাভাবিকই মনে হয়। মেজর সাহেব একটা সিগারেট ধরালেন। তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, রফিক। জি স্যার। এই মূর্তিটির পেছনে কেউ একজন লুকিয়ে আছে। রফিক চুপ করে গেল। তুমি সেটা আমার আগে বুঝতে পেরেছ, পারোনি? রফিক জবাব দিল না। বুঝতে পেরেও আমাকে কিছু বলনি। রফিক ক্লান্ত স্বরে ডাকল, বলাই, বলাই। মূর্তির পেছনে কিছু একটা নড়ে চড়ে উঠল। তুমি কি করে বুঝলেও বলাই? আমি স্যার অনুমান করেছি। মন্দিরে আশ্রয় নিয়েছে, তাই অনুমান করছি। বলাই নাও হতে পারে, হয়তো অন্য কেউ, হয়তো কানাই। মন্দিরে আশ্রয় নিয়ে সে কি ভাবছে মা কালী ওকে রক্ষা করবেন? ভাবাই তো স্বাভাবিক। অনেক মুসলমান এরকম অবস্থায় মসজিদে আশ্রয় নেয়, ভাবে আল্লাহ তাদের রক্ষা করবেন। মেজর সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হল। রফিক নির্বিকার ভঙ্গিতে বলল, অনেক জায়গায় মসজিদ থেকে টেনে বের করে ওদের মারা হয়েছে, আল্লাহ তাদের রক্ষা করতে পারেন নাই। তুমি কি বলতে চাচ্ছ? আপনি যদি বলাইকে মারতে চান, কালী মূর্তি ওকে রক্ষা করতে পারবে না, এটাই বলতে চাচ্ছি। এর বেশি কিছু না। ওকে বের হয়ে আসতে বলো। রফিক ডাকল। বলাই, বলাই। বলাই জবাব দিল না। একটা মৃদু ফোঁপানির শব্দ শোনা গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঝড় শুরু হলো। প্রচণ্ড ঝড়। মেজর সাহেব মন্দিরের ভেতর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। হু হু শব্দ উঠেছে। দেখতে দেখতে আবহাওয়া রুদ্র মূর্তি ধারণ করল। মন্দির সংলগ্ন বাঁশঝাড়ে ভয় ধরানো শব্দ হতে লাগল। রফিক এসে দাঁড়ালো মেজর সাহেবের পাশে। মেজর সাহেব মুগ্ধ কণ্ঠে বললেন, বিউটিফুল। কালী মূর্তির পেছনে উবু হয়ে বসে থাকা বলাইয়ের কথা তার আর মনেই রইল না। ঝড়ের সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। মেজর সাহেব দ্বিতীয়বার বললেন, বিউটিফুল। সামনে খোলা মাঠ। অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। মাঠে ধুলি ও শুকনো পাতার ঘূর্ণি মতো উঠেছে। এর মধ্যেই খালি গায়ে একজনকে ছুটে যেতে দেখা গেল। তার ভাব দেখে মনে হচ্ছে সে মহা উল্লেসিত। মেজর সাহেব বললেন, লোকটিকে দেখতে পাচ্ছ? রফিক নিস্পৃহ স্বরে বলল, ও নিজাম, পাগল। আমাদের সব গ্রামে একটি পাগল থাকে। এই গ্রামের সবাইকে তুমি এর মধ্যেই চিনে ফেলেছ? না স্যার, কয়েকজনকে চিনি, সবাইকে না। ওই পাগলটা কি জংলা মাঠের দিকে যাচ্ছে না? মনে হয় তো যাচ্ছে। পাগলরা বন জঙ্গল খুব পছন্দ করে। মানুষের চেয়ে গাছকেই তারা বড় বন্ধু মনে করে। রফিক। জি স্যার। তোমার পড়াশোনা কদ্দূর? পাশ করছে, বিয়ে পাশ করেছি স্যার। মাঝে মাঝে তুমি ফিলোসফারদের মতো কথা বলো। পরিবেশের জন্য এরকম মনে হয় স্যার। বিশেষ বিশেষ পরিবেশের সাধারণ কথাও খুব অসাধারণ মনে হয়। মেজর সাহেব মাঠের দিকে তাকিয়ে রইলেন। ঝড়ের চাপ ক্রমেই বাড়ছে। মন্দিরের একটা জানালা খুলে গিয়েছে। খটখট শব্দে কানে তালা লেগে যাবার জোগাড়। রফিক বলল, স্যার কি ভিতরে গিয়ে বসবেন? না। পাগল নিজাম সত্যি সত্যি কি বনের ভেতরে ঢুকেছে? মেজর সাহেব তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তাকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। কপালে ভাঁজ পড়েছে। রফিক। জি স্যার।
জর্জ বার্নার্ড শ মিলিটারি অফিসার সম্পর্কে কি বলেছেন জানো? জানি না স্যার। তিনি বলেছেন 10 জন মিলিটারি অফিসারের মধ্যে 9জনই হয় বোকা, বাকি একজন রাম বোকা। জর্জ বার্নার্ড শ রচনা আমাদের সিলেবাসে ছিল না স্যার, আমি তার কোনো লেখা পড়িনি। লোকটি রসিক, তবে তার কথা ঠিক নয়। মাঝে মাঝে মিলিটারি অফিসারদের মধ্যেও বুদ্ধিমান লোক থাকে, যেমন আমি, ঠিক না? জি স্যার। আমার কেন জানি মনে হচ্ছে তুমি যাকে পাগল বলছো সে পাগল নয়, সে জংলা মাঠে যাচ্ছে খবর দিতে। নিজাম আলী পাগল স্যার, ওর সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? পাগলদের সঙ্গে যেরকম কথা হয় সেই রকম, বিশেষ কিছু না। বুঝলে কি করে ও পাগল? ও মিলিটারি আসায় অত্যন্ত খুশি হয়েছে, এর থেকেই বুঝেছি। তুমি বলতে চাও মিলিটারি আসাটা কোনো আনন্দের ব্যাপার নয়? জি না স্যার। মেজর সাহেব ভ্রু কুঞ্চিত করে দূরের বনের দিকে তাকালেন। তারপর বললেন, চলো যাই। কোথায় স্যার? স্কুলে ফিরে যাই, এই ঝড়ের মধ্যেই? মেজর সাহেব মন্দিরের চাতাল থেকে নেমে পড়লেন। ঝড়ে উড়িয়ে নিতে চাচ্ছে, কিন্তু তিনি হাঁটছেন স্বাভাবিকভাবেই। সাপের শীষের মতো শীষ দিচ্ছে বাতাস। জুম্মা ঘরের কাছাকাছি আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। মেজর এজাজ আহমেদ সেই বৃষ্টি গ্রাহ্যই করলেন না। নিজের মনে গুনগুন করতে লাগলেন কিংস্টন ট্রয়ের একটি গান, যার সঙ্গে বর্তমান পরিবেশের সমস্যার কোনো সম্পর্কই নেই। ঝড় স্থায়ী হলো ৮ ঘন্টার মতো। ঝড়ে গ্রামের কারোই তেমন কোনো ক্ষতি হলো না। শুধু বদিউজ্জামানের নতুন টিনের বাড়ির ছাদটা উড়ে গেল। মীর আলী আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগল। অনুফা কি করবে ভেবে পেল না। তাদের বাড়ি গ্রামের বাইরে, ছুটে গ্রামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গোয়ালঘরটি এখনো টিকে আছে, সেখানে যাওয়া যায়। কিন্তু বাতাসের বেগ এখনো কমেনি। সেই নড়বড়ে চালা কখন মাথার উপরে পড়ে তার ঠিক কি। সে পরিবাণকে কোলে নিয়ে তার শ্বশুরের হাত ধরে দাঁড়িয়ে রইল। মীর আলী ভাঙা গলায় চেঁচাতে লাগলেন, বদি, ও বদি রে, বদিউজ্জামান। বদিউজ্জামানের চোখ জবা ফুলের মতো লাল। এখন তার আগের মতো কষ্টবোধ হচ্ছে না। পানিতে দাঁড়িয়ে থাকতে তার ভালোই লাগছে। ঝড় বৃষ্টির সময় সে নিজের মনে খানিকক্ষণ হেসেছে। কেন হেসেছে সে জানে না, কোনো কারণ ছাড়াই হাসি এসেছে। বদিউজ্জামানের ভয়ও কমে এসেছে। কিছুক্ষণ আগে একটি শেয়াল এসে তার দিকে তাকিয়েছিল। সে বেশ শব্দ করেই বলেছে, সর যা, যা। এই শেয়ালটি আবার এসেছে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে। অন্ধকার হয়ে আসছে। টকটকে লাল চোখ নিয়ে বদিউজ্জামান তাকিয়ে আছে শেয়ালটির দিকে। তার ভালোই লাগছে। গিরগিটিরি দুপুরের পর থেকেই নেই। বদিউজ্জামানের খুব নিঃসঙ্গ লাগছিল, এখন আর লাগছে না। মাগরেবের নামাজ আদায় করতে ৪-৫ জন মুসল্লি গিয়েছিল মসজিদে। আজানের পরপরই কয়েকটি গুলির শব্দ হওয়ায় তারা নামাজ আদায় না করেই ফিরে এলো। ফেরার পথে তাদের মনে হলো কাজটা ঠিক হলো না, এতে আল্লাহর গজব পড়ার সম্ভাবনা আছে। তারা আবার মসজিদে ফিরে গেল, নামাজ পড়ল। মসজিদ থেকে বেরোবার সময় দেখল রাস্তায় মিলিটারি। তারা আবার মসজিদে ফিরে গেল, রাত কাটল সেখানেই। সন্ধ্যার পর গ্রামের কোথাও কোনো বাতি জ্বলল না। চারিদিক অন্ধকারে সবাই বসে রইল। কোনো সাড়া শব্দ নেই, শুধু কৈবর্তপাড়ায় কেউ যেন সুর করে কাঁদছে। সেই সুরেলা কান্না ভেসে আসছে অনেক দূর পর্যন্ত। চিত্রা বুড়ি বসে আছে কৈবর্তপাড়ায়, তাকে কেউ কিছু বলছে না। চিত্রা বুড়িও কাঁদছে। বলাই কোনোখানেই বেশিক্ষণ থাকতে পারছে না। সারাক্ষণই তার মনে হচ্ছিল এই বুঝি তাকে ধরতে আসছে। সে অল্প কিছু সময়ের মধ্যে বেশ কয়েকবার জায়গা বদল করল। বেশি দূর কখনো গেল না। সেনবাড়ি, সেনবাড়ির মন্দির, এর মধ্যেই তার ঘোরাফেরা। সন্ধ্যা মেলাবার পর সে চিলেকোঠা লোহার সিঁড়ি বেয়ে ছাদে উঠল। ছাদে আধ হাতের মতো পানি জমে আছে। সে বসে রইল পানির মধ্যে। বেশ কিছুক্ষণ তার ভালোই কাটল। তারপরেই মনে হতে লাগলো লোহার সিঁড়িতে যেন শব্দ হচ্ছে। মিলিটারিরা উঠে আসছে, সিঁড়ি কাঁপছে। তারপর আবার সব চুপচাপ। কেউ আসেনি, মনের ভুল। বলায় নিঃশ্বাস স্বাভাবিক হয়ে গেল।
আবার মনে হলো কেউ আসছে। সিঁড়ি কাঁপছে। বলাই দ্রুত নিঃশ্বাস নিতে থাকলো। ঝড়ের সময় একজন মিলিটারি সুবাদার ও ৩ জন রাজাকারের একটি দল ছুটতে ছুটতে সফরুল্লাহ চালাঘরে এসে উঠেছিল। সফরুল্লাহ বাড়িতে ছিল না। মেয়ে ছেলেদের গ্রাম থেকে দূরে সরিয়ে নেবার কোনো ব্যবস্থা করা যায় কিনা এই নিয়ে সে আলাপ করতে গিয়েছিল জয়নাল মিয়ার সঙ্গে। ওরা সফরুল্লাহর ঘরে ঢুকেই টর্চ টিপল। সেই টর্চের আলো পড়ল জড়সড় হয়ে বসে থাকা সফরুল্লাহর স্ত্রী ও তার ছোট বোনের মুখে। ছোট বোনটির বয়স ১২। মিলিটারি সুবাদার মুগ্ধ কণ্ঠে বলল, এই রকম সুন্দর মেয়ে সে কাশ্মীরেই শুধু দেখেছে। বাঙালিদের মধ্যে এই রকম সুন্দর সে দেখেনি। সে খুব সহজ ভঙ্গিতে এগিয়ে এসে ১২ বছরের মেয়েটির বুকে হাত রাখল। ঝড়ের মধ্যে এই দুই বোনের চিৎকার কেউ শুনতে পেল না। মেয়েদের গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে জয়নাল মিয়ার অভিমত হলো, এর কোনো দরকার নেই। হিন্দু মেয়েদের কিছুটা ভয় থাকলেও থাকতে পারে, কিন্তু মুসলমান মেয়েদের কোনো ভয় নেই। জয়নাল মিয়া দৃঢ়স্বরে বলল, মুসলমানের শৈলের হাত দেয় না। এই গ্রামে যে ৩টা মানুষ মারা গেছে, এর মধ্যে মুসলমান কেউ আছে? কও তোমরা, আছে? কথা খুবই সত্যি। জয়নাল মিয়া নিচু স্বরে বলল, মুসলমানের সঙ্গে ব্যবহারও খুব ভালো করে এরা। মীর আলি চাচারে মেজর সাহেব সালাম দিছে। বিশ্বাস না হইলে জিগাইয়াও। এই কথাটিও সত্যি। তবুও মতি বলল, ঘরের মেয়ে ছেলেরা বড় অস্থির হইয়া পড়ছে। জয়নাল মিয়া দৃঢ়স্বরে বলল, রাত দুপুরে এইভাবে টানাটানি করার কোনো দরকার নাই। যাও, তোমরা বাড়িত গিয়ে আল্লাহ খোদার নাম নাও। ফি আমানিল্লাহ। ভয়ের কিছু নাই। যে অল্প কজন এসেছিল তারা ঝড়ের মধ্যেই চলে গেল। ঝড় থামবার পর জয়নাল মিয়ার কাছে খবর এলো মেজর সাহেব তার সঙ্গে দেখা করতে চান। সে যেন দেরি না করে। জয়নাল মিয়া ভীতস্বরে বলল, যাও, গিয়া বলো আমি আইতাছি। বাঙালি রাজাকারটি বিরক্ত মুখে বলল, আমার সাথে চলেন, সাথে যাইতে বলছে। সফরুল্লাহর বাড়ির সামনে এসে জয়নাল মিয়ার মনে হলো ভেতরের বাড়িতে মেয়ে ছেলে কাঁদছে। সফরুল্লাহ উঠোনে বসে আছে। জয়নাল মিয়া জিজ্ঞেস করল, কি হইছে? সফরুল্লাহ জবাব দিল না। কান দেখে। সফরুল্লাহ সেই প্রশ্নেরও জবাব দিল না। সঙ্গে রাজাকারটি জয়নাল মিয়ার পিঠে ঠেলা দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটেন। মেজর সাহেব এক মগ কফি হাতে ঘরে ঢুকলেন। তার সমস্ত গা ভেজা, মাথায় টুপি নেই। ভেজা চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আজিজ মাস্টার উঠে দাঁড়ালো। ইমাম সাহেব বসেই রইলেন। তার উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। কিছু সময় পরপরই তার বমি হচ্ছে। ঘরময় বমির কুটু গন্ধ। রফিক একটি হারিকেন টেবিলের উপর রেখে চেয়ার এগিয়ে দিল মেজর সাহেবের দিকে। তিনি বসলেন। একটি পা রাখলেন চেয়ারে। গম্ভীর গলায় প্রশ্ন করতে শুরু করলেন। প্রশ্নগুলো ইমাম সাহেবের প্রতি। রফিককে প্রতিটি প্রশ্ন ও উত্তর ইংরেজি করে দিতে হচ্ছিল। প্রশ্ন উত্তর পর্বের গতি হলো ধীর। সেজন্য মেজর সাহেবের কোনো ধৈর্যচ্যুতি হলো না। তারপর ইমাম, ভালো আছো? যে, আমি তো খবর পেলাম ভালো নেই, ক্রমাগত বমি হচ্ছে। যে হুজুর। শাস্তির দৃশ্যটা ভালো লাগেনি? ইমাম সাহেব জবাব দিলেন না। বমির বেগ সামলাবার চেষ্টা করতে লাগলেন। মেজর সাহেবের মুখে ক্ষীণ হাসি দেখা গেল। দৃশ্যটা কি খুব কঠিন ছিল? যে, তুমি নিজে নিশ্চয়ই গরু ছাগল জবাই করো, করো না? যে করি। তখন খারাপ লাগে না? ইমাম সাহেব একটা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। মেজর সাহেব কফির মগে দীর্ঘ চুমুক দিয়ে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন। জবাব পাওয়া গেল না। ইমাম, জি স্যার। এখন আমাকে বলো, তোমাদের ওই জঙ্গলে মোট কতজন বাঙালি সৈন্য আছে? আমি জানি না স্যার। সঠিক সংখ্যাটি না বলতে পারলেও কোনো ক্ষতি নাই, অনুমান করে বলো। আমি জানি না স্যার। সৈন্য আছে কিনা সেটা বলো। স্যার আমি জানি না। আচ্ছা বেশ, সৈন্য নেই, এই কথাটাই তোমার মুখ থেকে শুনি। স্যার আমি জানি না, কিছুই জানি না স্যার। মেজর সাহেব কফির মগ নামিয়ে রাখলেন। সিগারেট ধরালেন। তার কপালের চামড়ায় সূক্ষ্ম ভাঁজ পড়ল।
তুমি কখনো ওই বনে যাওনি? জি না স্যার, আমি ধর্মকর্ম নিয়ে থাকি। ধর্মকর্ম নিয়ে থাকো? জি স্যার। মসজিদে লোক হয়? হয় স্যার। সেখানে তুমি কি পাকিস্তানের জন্য দোয়া করো? ইমাম সাহেব চুপ করে গেলেন। মেজর সাহেবের কণ্ঠে অসহিষ্ণুতা ধরা পড়ল। খুতবার শেষে পাকিস্তানের জন্য কখনো দোয়া করনি? পৃথিবীর সব মুসলমানের জন্যই দোয়া খায়ের করা হয় স্যার। তুমি আমার কথার জবাব দাও, পাকিস্তানের জন্য দোয়া করনি? জি না স্যার। বাংলাদেশের জন্য কখনো দোয়া করেছো? ইমাম সাহেব চুপ করে রইলেন। মেজর সাহেব হঠাৎ প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। ইমাম সাহেব চেয়ার থেকে উল্টে পড়ে গেলেন। রফিক তাকে উঠে বসালো। মেজর সাহেব ঠান্ডা স্বরে বললেন, ব্যথা লেগেছে? জি না। একটুকু ব্যথা লাগেনি? জি না স্যার। আমার হাত এতটা কমজোরি তা তো জানা ছিল না। মেজর সাহেব হাতের সিগারেট ফেলে দিয়ে দ্বিতীয় চটটি দিলেন। ইমাম সাহেব গড়িয়ে নিচে পড়ে গেলেন। তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করল। রফিক তাকে তুলতে গেল। মেজর সাহেব বললেন, ও নিজে নিজেই উঠবে। ইমাম, উঠে বসো। ইমাম সাহেব উঠে বসলেন। এখন বলো, তুমি শেখ মুজিবুরের নাম শুনেছ? যে শুনেছি। সে কে? ইমাম সাহেব চুপ করে রইলেন। সে কে তুমি জানো না? মেজর সাহেব এগিয়ে এসে তৃতীয় চটটি বসালেন। ইমাম সাহেব শব্দ করে দোয়া ইউনুস পড়তে লাগলেন। মেজর সাহেব তাকালেন আজিজ মাস্টারের দিকে। তারপর কবি, তুমি কেমন আছো? ভালো আছো? জি। তুমি শুনলাম বেশ শক্তই ছিলে, বমি টমি কিছু করনি? আজিজ মাস্টার জবাব দিল না। বাংলাদেশের উপর কখনো কবিতা লিখেছ? জি না স্যার। কেন? লেখনি কেন? আজিজ মাস্টার চুপ করে রইল। শেখ মুজিবের উপর লিখেছ? জি না। আজিজ মাস্টারের পা কাঁপতে লাগলো। মেজর সাহেব বললেন, তুমি প্রেমের কবিতা ছাড়া অন্য কিছু লেখো না? জি না। তুমি দেখি দারুণ প্রেমিক মানুষ। সব কবিতা কি মালা নামের ওই মেয়েটিকে নিয়ে লেখা? জবাব দাও, বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। শোনো আজিজ, আমি কথা রাখি। আমি কথা দিয়েছিলাম ওই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। সেটা আমার মনে আছে। আমি ওই মেয়ের বাবাকে আনতে লোক পাঠিয়েছি। এখন তুমি আমাকে বলো, ওই বনে কতজন সৈন্য লুকিয়ে আছে? স্যার বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। আমি তোমার কথা বিশ্বাস করলাম না। তুমি বোধহয় জানো না আমি কি পরিমাণ নিষ্ঠুর হতে পারি। তুমি জানো? জি স্যার, জানি। না, তুমি জানো না, তবে এক্ষুনি দেখতে পাবে। রফিক, তুমি ওর জামা কাপড় খুলে ওকে ন্যাংটো করে ফেলো। আজিজ মাস্টার হতভম্ব হয়ে তাকালো। এই লোকটা বলে কি? আজিজ মাস্টারের পা কাঁপতে লাগলো। মেজর সাহেব বললেন, দেরি করবে না, আমার হাতে সময় বেশি নেই। রফিক। যে স্যার। এই মিথ্যাবাদী কুকুরটাকে ন্যাংটো করে সমস্ত গ্রামে ঘুরে ঘুরে দেখাবে, বুঝতে পারছো? পারছি। আর শোনো, একটা ইটের টুকরোর পুরুষ সঙ্গে ঝুলিয়ে দেবে, এতে সমস্ত ব্যাপারটা একটা হিউমার আসবে। আজিজ মাস্টার কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছুই জানি না স্যার। একটা কোরআন শরীফ দেন, কোরআন শরীফ ছুঁয়ে বলবো। তার প্রয়োজন দেখি না। রফিক, যা করতে বলেছি করো। রফিক থেমে থেমে বলল, মানুষকে এইভাবে লজ্জা দেওয়ার কোনো অর্থ হয় না স্যার। মেজর সাহেবের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হতে থাকল। তিনি তাকিয়ে আছেন রফিকের দিকে। রফিক বলল, আপনি যদি একে অপরাধী মনে করেন তাহলে মেরে ফেলেন, লজ্জা দেবার দরকার কি? তুমি একে অপরাধী মনে করো না? না, আমার মনে হয় সে কিছু জানে না। সে এই গ্রামে থাকে আর এত বড় একটা ব্যাপার জানবে না? জানলে বলতো, কিছু জানে না, তাই বলছে না। বলবে সে ঠিকই। ইট বেঁধে তাকে বাড়ি বাড়ি নিয়ে যাও, দেখবে তার মুখে কথা ফুটেছে, তখন সে প্রচুর কথা বলবে। রফিক ঠান্ডা স্বরে বলল, স্যার, ওকে এরকম লজ্জা দেওয়া ঠিক না। কেন ঠিক না? আপনি শুধু ওকে লজ্জা দিচ্ছেন না, আপনি আমাকেও লজ্জা দিচ্ছেন। আমিও ওর মতো বাঙালি। তাই নাকি? আমি তো জানতাম তুমি পাকিস্তানি। তুমি কি সত্যিই পাকিস্তানি?
জি স্যার। আমার মনে হয় এটা তোমার সবসময় মনে থাকে না। মনে রাখবে। জি স্যার, রাখবো। এটা তোমার নিজের স্বার্থেই মনে রাখা উচিত। রফিক চুপ করে গেল। মেজর সাহেব বললেন, একটা মজার ব্যাপার কি জানো রফিক? তুমি যদি আজিজ মাস্টারকে চয়েস দাও, মৃত্যু অথবা লজ্জাজনক শাস্তি, তাহলে সে লজ্জাজনক শাস্তিটাই বেছে নেবে। মহানন্দে পুরুষাঙ্গে ইট বেঁধে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবে। জিজ্ঞেস করে দেখো। রফিক কিছুই জিজ্ঞেস করল না। মেজর সাহেব কঠিন স্বরে বললেন, আজিজ, পরিষ্কার উত্তর দাও। মরতে চাও না চাও না? আমি দ্বিতীয়বার এই প্রশ্ন করব না। 30 সেকেন্ডের ভেতর জবাব চাই। বলো, মরতে চাও না চাও না? মরতে চাই না। মেজর সাহেব হাসি মুখে বললেন, বেশ, তাহলে কাপড় খুলে ফেলো। তোমাকে ঠিক 1 মিনিট সময় দেওয়া হলো তার জন্য। আজিজ মাস্টার কাপড় খুলতে শুরু করল। রফিক, আমার কথা বিশ্বাস হলো? জি স্যার, হয়েছে। বাঙালিদের মান অপমান বলে কিছু নেই। একটা কুকুরেরও আত্মসম্মান জ্ঞান থাকে, এদের তাও নেই। আমি যদি ওকে বলি যাও, ওই ইমামের পশ্চাৎদেশ চেটে আসো, ও তাই করবে। রফিক মৃদু স্বরে বলল, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে। তুমি করবে? জানি না স্যার, করতেও পারি। মৃত্যু একটা ভয়াবহ ব্যাপার। মৃত্যুর সামনে দাঁড়িয়ে কে কি করবে তা আগে থেকে বলা সম্ভব না। তাই বুঝি? জি স্যার। আপনার মতো একজন সাহসী মানুষও দেখা যাবে পুরুষের মতো কাণ্ড কারখানা করছে। মেজর সাহেব ঘর ছেড়ে বেরিয়ে এলেন এবং তারও মিনিট খানেক পর জয়নাল মিয়াকে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। আজিজ মাস্টার দু হাতে তার লজ্জা ঢাকতে চেষ্টা করল। ইমাম সাহেব বেশ স্বাভাবিক গলায় বললেন, জয়নাল মিয়া, ভালো আছেন? জয়নাল মিয়া কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু বলতে পারল না। আজিজ মাস্টারের মতো একজন বয়স্ক মানুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, এটি এখনো সে বিশ্বাস করতে পারছে না। ইমাম সাহেব বললেন, বড় খারাপ সময় জয়নাল সাহেব। আল্লাহ খোদার নাম নেন। জয়নাল মিয়া আবারও কিছু বলতে চেষ্টা করল, বলতে পারল না, কথা আটকে গেল। রফিক শান্ত স্বরে বলল, জয়নাল সাহেব, আপনি বসেন। স্যার যা যা জিজ্ঞেস করবেন তার সত্যি সত্যি জবাব দেবেন। বুঝতেই পারছেন। জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল। ইমাম সাহেব বললেন, চেয়ারে বসেন। মাটিতে প্রস্রাব লেগে আছে, নাপাক জায়গা।